আমরা একটা নতুন ইশতেহার দিয়েছি, আমরা কি করতে চাই সেই ইশতেহার আমরা দিয়েছি, সেটা নিয়ে আমরা গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ব। একই সাথে আমরা যদি ডেমোক্রেসির কথা বলি, আমরা আমাদের সব সিদ্ধান্ত ডেমোক্রেটিক ওয়েতে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা নিয়ে থাকি, এবং আমাদের এখানে রাজনীতিতে কেউ কিন্তু জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। সে যত বড় নেতাই হোক, আমাদের দলে তার পদবি কতটুকু বড়, সে কতটা প্রভাবশালী, সে কতটা জনপ্রিয়, তার কত লাখ ফেসবুকে ফলোয়ার আছে, এটা কিন্তু ধর্তব্য না। দিন শেষে তাকে কিন্তু আমাদের জেনারেল বডির কাছে, একজন সাধারণ সদস্যের কাছে ফিরে আসতে হয়, তার কাছে জবাবদিহিতা করতে হয়। এই জায়গাটা আমার কাছে ইতিবাচক মনে হয়। এবং দেখেন, প্রথমে আপার কথা দিয়ে যদি ধরি, আপার একটা কথায় বললেন যে উনি বড় দলে এটা ঘটবেই। আপা কিন্তু বলেছেন একটু আগে, মানে বড় দল এরকম চাঁদাবাজি সন্ত্রাসী এটা ঘটবেই, মানে উনি এটা ধরে নিয়েছেন, তার মানে এটা হতে থাকবে তাদের মধ্যে এবং তারা করতে থাকবে, ব্যাপারটা এরকম। আপাই কিন্তু শব্দ চয়নের ব্যাপারে আমার মনে হলো যে এটা আর একটু ইয়াভাবে বলা উচিত ছিল। তারা ব্যবস্থা নেয়, তারা কি ব্যবস্থা নেয়? শুধু বহিষ্কারের পর কি সেই রাজনীতিবিদ সেই জায়গায় সেই চাঁদাবাজি অব্যাহত রাখছে? কি ব্যবস্থা? শুধু বহিষ্কার কি কোনো ব্যবস্থা হতে পারে? এই জায়গাটা আমি একটু প্রশ্ন রাখতে চাই আপনার কাছে, যে ধরা যাক আপনি সেই জায়গায় আছেন, এই দলের চেয়ারপারসন আপনি, অ্যাক্টিং চেয়ারপারসন আপনি কি করতেন? সেখানে দল থেকে মামলা করা উচিত, দল থেকে মামলা করে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে তাকে অ্যারেস্ট করানো উচিত, এবং সেটার যাতে সাজা হয়, বিচার হয়, সেটার জন্য দল থেকে এটার ব্যবস্থা নেওয়া উচিত, এটা আমি মনে করি। এবং আমাদের ক্ষেত্রেও এটা আমিও বেশ কয়েকবার আমাদের ফোরামে বলেছি যে আমাদের মধ্যে যারা চাঁদাবাজি এবং এই ধরনের অপরাধমূলক কাজে জড়িত থাকবে, সেক্ষেত্রে দল যেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। আপনারা দল থেকে মামলা করেছিলেন? না, আমরা এখনো মামলা করিনি, কিন্তু আমি বলেছি, আমি সেটা, আপনি আমাকে বললে আমি কি করতাম সেই আমি সেটার জবাব দিলাম যে আমি কি করতাম, বা আমি সেটা বলেছিও দলের মধ্যে। দেখেন, এখানে আপা আরেকটি কথা বলে, আমাদের সদস্য সচিবের কথা সম্ভবত উনি ইঙ্গিত করেছেন। উনি একটি প্রোগ্রামে উনি মেটাফরিক্যালি একটা কথা বলতে গিয়ে এমন একটি কথা বলেছেন যেটি আসলে ভদ্র সমাজে বলা উচিত নয়, সেটা বলে আমরা মনে করি। কিন্তু উনি, আমাদের সদস্য সচিব, উনি ওনার আবেগের জায়গা থেকে কথাটি বলেছেন, যদিও আমি মনে করি যে এই কথাটি শোভন কথা নয়, কথাটি একেবারেই শোভন না। কিন্তু উনি ওনার আবেগের জায়গা থেকে, আবেগটাও আমাদের দেখতে হবে, ধরতে হবে, বুঝতে হবে, সে আবেগের জায়গা থেকে উনি বলেছেন। তবে আমি মনে করি এই ধরনের কথা বলা উচিত মানে নয়। এরকম আবেগের নেপথ্য কারণ কি যদি একটু শুনি? উনি সেটা রাজবন্দীদের নিয়ে একটা প্রোগ্রাম ছিল, বন্দীদের ব্যাপারে। উনি সেই অভ্যুত্থানের অনেক আগে থেকে, যখন থেকে উনি সেই বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় কিন্তু আমাদের সদস্য সচিব, তিনি সেই ভর্তি পরীক্ষা জালিয়াতির বিরুদ্ধে কিন্তু তিনি আমরণ অনশন শুরু করেছিলেন, সেই রাজু ভাস্কর্য। উনি দীর্ঘদিন এটার বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন। তারপর উনি যখন ডাকসুর সমাজসেবা বিষয় সম্পাদক হলেন, তারপর থেকে কিন্তু ওনার বিরুদ্ধে উনি বেশ কয়েকবার জেলে গিয়েছেন। উনি সেই বিগত ফ্যাসিস্ট সরকারের সময় কিন্তু অনেকবার উনি নির্যাতনের শিকার হয়েছেন, কারাভোগ করেছেন। তাহলে যারা নির্যাতিত হবে, কারাভোগ করবে, তাদের যা মুখে আসবে বলে দেবে? না না, আমি কিন্তু বলেছি, আমার কথাটাকে কিন্তু আপনি বারবার করছেন, সেটা আমি বলেছি এটা শোভন কথা নয়, আমি তো সেটা স্বীকার করেছি। আমি বলেছি সেটা শোভন কথা নয়, কিন্তু তার আবেগের জায়গাটাও ধরতে হবে, আমি সেটার কথা বলেছি। আমি বলেছি কথা বলা একেবারে উচিত হয়নি, কিন্তু উনি ওনার আবেগের জায়গা থেকে মেটাফরিক্যালি কথাটি বলেছেন, আমি সেটাই বলতে চেয়েছি। ওকে, সো এখন যেটা জানতে চাইছিলাম যে হ্যাঁ, দুর্বৃত্তায়নের শব্দের মাধ্যমে যেটা হচ্ছে, যে আপু বললেন যে অনেকেই হয়তো মানুষের ইমান নিয়ে কথা বলছে, অনেকে বলছে জিহ্বা কেটে ফেলা হবে, অনেকে বলছে বাড়ি আসতে দেওয়া হবে। এটা আসলে আমাদের, আমি যেটা প্রথমেই যেটা বললাম, যে আমাদের যে ভোটের রাজনীতিটাই আসলে একটা পেশিশক্তির রাজনীতি। সেই পেশিশক্তির রাজনীতি, সে কে কিভাবে ভোটটা নিবে, সেটাই হয়ে ওঠে এখানে মুখ্য। এখানে আসলে কে কত ভালো কাজ করে জনগণের কাছে যাবে, কোন রাজনীতিবিদ সে জনগণকে সামনে কি রাস্তা দেখাবে, সে জনগণের জন্য কি ভালো ভালো কাজ করবে, এইসব না দেখায় তার মূল ইয়াটাই থাকে হচ্ছে সে মাসেল পাওয়ার শো করবে। সে এমনভাবে একটা ভয়ের রাজনীতি, ত্রাসের রাজনীতি কায়েম করবে, যে রাজনীতিতে মানুষ তখন তাকে ভোট দিতে বাধ্য হবে, এবং সেই ভয়টা কায়েম করার জন্যই তারা এই সব শব্দগুলো ব্যবহার করে থাকেন। এবং একই সাথে যে ইমান টিমানের কথা বলা হলো, সেটাও এক ধরনের ভয়, প্রচ্ছন্ন ভয়। সেটা হচ্ছে ধর্মপ্রাণ মুসলমানকে ইমানের ভয় দেখানো হয়, একটা হচ্ছে সরাসরি মাসেল পাওয়ারের ভয়, একটা হচ্ছে ধর্মীয় ভয়। দুটোটাই রাজনৈতিক দুর্বৃত্তায়নকে কায়েম করার জন্য একটা সহায়ক ভূমিকা পালন করে। এবং আপনার ঠিকই বলেছেন যে এই শব্দগুলো, এই বাক্যগুলো কে কি বলছেন, কে কি বক্তব্য দিচ্ছেন, আমরা টকশোতেও অনেক সময় অনেক এরকম বক্তব্য দিতে দেখি, যেটা আসলে টকশোতেও এইভাবে বক্তব্য দেওয়া উচিত না। অনেক অনেক জায়গায় দেখি অনেকে মারমুখী হয়ে যান, আক্রমণাত্মক ভাষায় একে অন্যকে কথা বলেন। কিন্তু রাজনীতিবিদরা যদি এই জায়গাটায় সহনশীল না হন, মানুষ তো সহনশীল হবে না। তার কর্মীরা সবসময় রাজনীতিবিদদের থেকে একদম উপরে থাকার চেষ্টা করে। সেটা আমরা কিন্তু গত টার্মেও দেখেছি, যখন শেখ হাসিনা যা বলতেন, তার ছাত্রলীগ বাহিনী, যুবলীগ বাহিনী তার চেয়ে বেশি কিন্তু মাঠে সেটা প্রতিফলন ঘটাতো। এখনও আমরা কিন্তু সেটা দেখছি। তারেক রহমান অনেকবার তার নেতাকর্মীকে শান্ত থাকতে বলছেন, নেতাকর্মী শান্ত হচ্ছে না। তো সেই জায়গাটায় রাজনীতিবিদরা যদি নিজেরা নিজেদেরকে পরিশোধ না করে, শোধন না করে, তাহলে আমার মনে হয় যে
তার কর্মী বাহিনী এবং একই সাথে জনগণের মধ্যে সেই বার্তাটা যাবে না এবং এটা অব্যাহত থাকবে। একটু ভিন্ন প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে যে এনসিপি যে পলিটিক্স করছে সেই জায়গা থেকে আপনি কতটুকু হ্যাপি যে আপনারা যে রাজনীতি করার কথা বলেছিলেন সেই দিকে আপনারা কতটুকু যাত্রা করতে পারলেন? দেখুন, আমরা যে রাজনীতিটার কথা প্রথমে শুরু করেছিলাম সেটা হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যেটা ইতিমধ্যে আলোচনায় এসেছে। সেই জায়গাটা থেকে যদি আমরা বলি, আমরা পুরনো রাজনৈতিক কায়দায় না গিয়ে আমরা মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছি। আমরা ইতিমধ্যেই জুলাই পদযাত্রার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে কানেক্ট করার চেষ্টা করেছি। আমরা একটা নতুন ইশতেহার দিয়েছি, আমরা কি করতে চাই সেই ইশতেহার আমরা দিয়েছি, সেটা নিয়ে আমরা গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ব। একই সাথে আমরা যদি ডেমোক্রেসির কথা বলি, আমরা আমাদের সব সিদ্ধান্ত ডেমোক্রেটিক ওয়েতে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা নিয়ে থাকি এবং আমাদের এখানে রাজনীতিতে কেউ কিন্তু জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। সে যত বড় নেতাই হোক, আমাদের দলে তার পদবি কতটুকু বড়, সে কতটা প্রভাবশালী, সে কতটা জনপ্রিয়, তার কত লাখ ফেসবুকে ফলোয়ার আছে, এটা কিন্তু ধর্তব্য না। দিন শেষে তাকে কিন্তু আমাদের জেনারেল বডির কাছে, একজন সাধারণ সদস্যের কাছে ফিরে আসতে হয়, তার কাছে জবাবদিহিতা করতে হয়। এই জায়গাটা আমার কাছে ইতিবাচক মনে হয় এবং আমি এই জায়গাটা থেকে মনে করি যে এনসিপি যদি এই ধারাটা অব্যাহত রাখতে পারে এই রাজনীতিটা, কিন্তু ডক্টর নারিন খান যেমন বললেন যে এরকম কারণ দর্শার নোটিশ দেওয়ার পরও সবসময়ই কিন্তু সেগুলো সামনে আসেনি রিপোর্টগুলো। না, কারণ দর্শানো নোটিশের ভিতরে আমি যদি বলি, আমাদের এখানে আমাদের কেন্দ্রীয় কমিটির যদি কথা বলি, কেন্দ্রীয় কমিটিতে একজনের ব্যাপারে শুধুমাত্র দুর্নীতির অভিযোগ এসেছে, আরেকজনের ব্যাপারে নৈতিক স্খলনের অভিযোগ এসেছে। বাকি যেই ইয়াগুলো এসেছে আপনার, সেটা সম্প্রতি যে কক্সবাজার ঘটনা নিয়ে, সেটা আমি মনে করি যে সেটা সাংগঠনিক ব্যাপার, সেটা কিন্তু কোনো চাঁদাবাজি বা কোনো অপরাধ কর্মকাণ্ডের কারণে সেটা কিন্তু ইয়াটা দেওয়া হয় নাই। আর সেই ক্ষেত্রে চাঁদাবাজির যে বিরুদ্ধে যে অভিযোগ ছিল, দুর্নীতির যে অভিযোগটা ছিল, তাকে কিন্তু ইতোমধ্যেই বহিষ্কার করা হয়েছে আমাদের দল থেকে। আর নৈতিক স্খলনের কারণে আমাদের একজন যুগ্ম আহ্বায়ককে দেওয়া হয়েছিল, কারণ দর্শা নোটিশ দেওয়া হয়েছিল, তাকেও কিন্তু প্রায় দীর্ঘ 2 মাসের উপর হয়ে গেছে। সকল প্রকার সাংগঠনিক কার্যক্রম থেকে কিন্তু তাকে বিরত রাখা হয়েছে। এবং এখানে একটা জিনিস আমি আপনার অনুষ্ঠানে বারবার বলছি, ব্যাপারটা নিয়ে আমি আসলে বারবার কথা বলতে আমার ইয়া লাগে। এখানে কিন্তু আমাদের দলে এবং যে 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 নারীর ব্যাপারটা কথা আসছে, তিনি কিন্তু কাউকে কোনো অভিযোগ করেননি ফরমালি। তো এক্ষেত্রে আমি একজন আইনজীবী হিসেবে যদি বলি, আমি স্পষ্ট হতে চাই এবং করতেও চাই আমার দর্শককে, তাহলে এটা ব্যাপারটা কি নিষ্পত্তি হয়ে গেছে কিনা? আপনারা এটা কি নিষ্পত্তি হয়নি আমাদের এখানে, কারণ আমরা এখনো আইন কনভিন্স কিনা যে সে কোন নারী তাকে ব্ল্যাকমেইল করেছে বা সে ট্র্যাপে পড়েছে, এরকম কোনো কিছু কিনা, নাকি আসলে সেই দোষী? অবস্থাটা কোথায়? আমি দোষী না নির্দোষী সেটা তো আমাদের যে শৃঙ্খলা কমিটি আছে তারা রিপোর্ট দিবে, তারা তো তদন্ত করছে, রিপোর্ট দিবে। কিন্তু আমি একজন আইনজীবী হিসেবে যদি আমি বলি, সেই নারীর উচিত ছিল অবশ্যই আইনের আশ্রয় নেওয়া। সেই নারী কিন্তু আইনের আশ্রয় নেয়নি। সে বারবার কিন্তু সে মিডিয়া ট্রায়ালে যে আপা একটু আগে বলেন, তিনি বারবার ফেসবুকে এসে লাইভ করছেন, তাহলে তো বোঝা যাচ্ছে সেখানে তার একটা কোনো উদ্দেশ্য আছে। তার যদি সত্যি বিচার প্রার্থনার ইচ্ছা থাকতো, তিনি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যাইতেন, তিনি কিন্তু মামলা করতেন, তিনি ব্যবস্থা নিতে পারতেন। আমাদের তো এই বিষয়ে মামলা করার ব্যবস্থা নেওয়ার তো অধিকার আছে একজন নারীর, সেটা কিন্তু উনি নেননি। তখন আমাদের মনে প্রশ্ন জাগে যে তাহলে এটার পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা। তাহলে আপনারা যদি মনে করেন যে তার কোনো উদ্দেশ্য আছে এবং তুষার এখানে নির্দোষ, তাহলে সেটা আপনি স্পষ্ট করছেন না কেন? এটাকে ঝুলিয়ে রাখছেন কেন, স্পষ্ট কেন? সেটা আমাদের যে তদন্ত প্রতিবেদন দিলেই আমরা সেটার বিরুদ্ধে, সেটার বিপরীতে সেটা ব্যবস্থা নেওয়া হবে, আচ্ছা।